তিনি বলেছেন শরীফ ওসমান হাদী মরেনি, শরীফ ওসমান হাদী মরতে পারে না। শরীফ ওসমান হাদী যে আদর্শ রেখে গেছেন, তিনি যে ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, তিনি যে বিপ্লবের মন্ত্র তরুণদের মধ্যে উজ্জীবিত করেছেন, আগামী প্রজন্ম তাকে ধারণ করবে এবং তার কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠন করা না পর্যন্ত তারা থামবেন না। ঠিক একইভাবে শরীফ ওসমান হাদীর বড় ভাই, যিনি নামাজের জানাজার ইমামতি করেছেন, মাওলানা আবু বকর, তিনিও আসলে জনগণের কাছে, সারা দেশবাসীর কাছে, জাতির কাছে তার পরিবারের জন্য দোয়া চেয়েছেন। এবং শরীফ ওসমান হাদী যে কালচারাল সেন্টার গঠন করেছেন, ক্লাব মঞ্চ গঠন করেছেন, যার মধ্যে দিয়ে তিনি সাংস্কৃতিক এবং রাজনৈতিক লড়াই চালিয়ে যেতে চেয়েছেন, যে ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশ পরবর্তী সময়, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের পরবর্তী সময়ে নতুন সাংস্কৃতিক আবহ এবং নতুন রাজনীতির যে বন্দোবস্ত শরীফ ওসমান হাদী যে স্বপ্ন দেখিয়েছিলেন, তাকে বুকে ধারণ করে লাখ লাখ জনতা সামনের দিকে এগিয়ে যাবে। শরীফ ওসমান হাদীর রেখে যাওয়া বাকি কাজ তারা আসলে সম্পন্ন করবেন বলে তারা প্রত্যয় ব্যক্ত করছেন। দেখছেন যে যারা এসেছেন তাদের সবাই আসলে জাতীয় পতাকা বুকে, পিঠে, মাথায় বেঁধে তারা এসেছেন এবং তারা বলছেন যে একজন হাদীকে বুলেটের আঘাতে নিস্তব্ধ করে দেওয়া গেলেও বাকি যারা এখানে আছেন তারা বলছেন তারা সবাই শরীফ ওসমান হাদীর আদর্শকে ধারণ করে তার রেখে যাওয়া কাজকে বাস্তবায়ন করতে লড়াই সংগ্রাম তারা চালিয়ে যাবেন। এখানে খুব বেশি এখানে জানাজায় অংশ নিতে আসা লোকজনদের খুব বেশি প্রতিক্রিয়া জানার সুযোগ হয়নি। তার কারণ হচ্ছে এখানে প্রচুর মানুষ, মানে এক জায়গায় কেউ দাঁড়ালে এখানে হাজার হাজার মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। ইতিমধ্যেই যে মূল ব্যারিকেড ছিল, মানুষের চাপে সেই ব্যারিকেড কিন্তু ইতিমধ্যেই ভেঙে গেছে। সুতরাং এখানে অন্যান্য যে রাজনৈতিক দলের নেতারা এসেছিলেন তাদের বক্তব্য কারোরই জানা সম্ভব হয়নি। শুধুমাত্র আমরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বক্তব্য শুনেছি। তিনি সাধারণ জনগণকে ধৈর্য ধরে থাকার আহ্বান জানিয়েছেন এবং তিনি বলছেন যাতে কোনো ধরনের ফাঁদে তারা পা না দেয় এবং যাতে কোনো ধরনের হঠকারিতায় তারা লিপ্ত না হয়। সহিংসতা কোনোভাবেই কাম্য নয়। তার দাফনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের সহিংস আচরণ কেউ না করে, সব ধরনের সহিংসতা থেকে তিনি মানুষকে ধৈর্য ধারণ করে পরিস্থিতি মোকাবেলা করার জন্য আহ্বান জানিয়েছেন। এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে হাদীর যে রেখে যাওয়া কাজ, সেই কাজ সম্পন্ন করবে বাংলাদেশের জনগণ। লক্ষ জনগণ আজকে শরীফ ওসমান হাদীকে ভালোবেসে এখানে এসেছিলেন এবং তারা তাকে তার সম্মান এবং শ্রদ্ধায় তাদের প্রিয় শরীফ ওসমান হাদীকে বিদায় জানাতে এখানে অসংখ্য মানুষের উপস্থিতি। দেখবেন যে পুরো অঞ্চল আসলে আজকে লোকারণ্য হয়ে গেছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হলেও এই সংসদ ভবনের যতগুলো প্রবেশ পথ ছিল তার সব কোটিতে আমরা অসংখ্য মানুষকে দেখেছি। সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে যে বিস্তীর্ণ খোলা মাঠ ছিল, সেই মাঠটি যেমন এখন একদমই দেখতে পাচ্ছেন যে পুরোটাই পরিপূর্ণ হয়ে গেছে, পায়ে হাঁটার রাস্তা প্রায় রুদ্ধ। একইভাবে পুরো অঞ্চল সেম, অর্থাৎ শহীদ ওসমান হাদীর জানাজাকে কেন্দ্র করে রাজধানীর সমস্ত পথ আজকে মিলেছিল এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজার। মানিক মিয়া এভিনিউ থেকে শুরু করে আসাদ গেট থেকে বিজয় সরণি থেকে আগারগাঁও যাওয়ার যে রাস্তা, পুরো অঞ্চলে লোকারণ্য। লাখ লাখ মানুষ বলা চলে এক ঐতিহাসিক জানাজার সাক্ষী হলো বাংলাদেশ। একজন বিপ্লবী তরুণ শরীফ ওসমান হাদীকে বিদায় জানাতে এখানে অসংখ্য মানুষ ভিড় করেছেন। অশ্রুতে, ভালোবাসায় তারা তাদের প্রিয় হাদীকে জানাজায় অংশ নিয়েছেন। জানাজা পরবর্তী সময়ে এখন মানুষের স্রোত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের দিকে, যেখানে জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশে শায়িত করা হবে বিপ্লবী শরীফ ওসমান হাদীকে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অসংখ্য মানুষের উপস্থিতি। সমস্ত নিরাপত্তা বলয় এখন উঠিয়ে নেওয়ার পর মানুষের যে ভিড়, তা আসলে পুরো সংসদ ভবনের যতদূর চোখ যায় ততদূর মানুষ। যতগুলো সংসদ ভবন থেকে বের হওয়ার রাস্তা রয়েছে তার কোনো রাস্তা দিয়েই আসলে একসঙ্গে এত মানুষ বের হওয়ার মতো পরিস্থিতি আসলে নেই, যে কারণে ভিতরে দীর্ঘ মানুষের জটলা তৈরি হয়েছে। এই মানুষের বুকে ভালোবাসা
মুখে ক্রোধ, তারা স্লোগানে স্লোগানে শরীফ ওসমান হাদির বিচার, খুনিদের বিচার দাবি করছেন এবং তারা বলছেন যারা পালিয়ে গেছে, খুনি যদি ভারতে পালিয়ে যেয়ে থাকে, যারা গণমাধ্যমে খবর এসেছে তারা বলছেন ভারত থেকে তাদেরকে ফিরিয়ে আনার জন্য রাষ্ট্রকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং তাদেরকে যাতে দ্রুত ফিরিয়ে আনা যায় সেই দাবি তারা এখান থেকে তুলেছেন। ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির প্রতিষ্ঠিত ইনকিলাব মঞ্চের যে সদস্য সচিব তিনি আসলে সেই দাবি তুলেছেন এবং তিনি বলছেন আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে শরীফ ওসমান হাদির খুনিদেরকে গ্রেফতারে সরকারের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে তা জনগণের মধ্যে জানাতে হবে আগামী 24 ঘন্টার মধ্যে, নতুবা তাকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। লাখ লাখ মানুষের উপস্থিতিতে শরীফ ওসমান হাদির এই জানাজা আসলে প্রমাণ করছে যে বাংলাদেশের মানুষ তাকে কতটা ভালোবেসেছিল, বাংলাদেশের মানুষ তাকে কতটা শ্রদ্ধা এবং শোকে আজকে তাকে আসলে স্মরণ করছেন। বন্ধু হয় না তুমি যে শরীফের লোক হয়ে গেছো আমি বুঝছি। মিন্টু ভাই আপনি সব সময় ভালো জায়গা বুঝছেন। যাবো, দেখা হবে। আজকে কেমন হইলো আমাদের? হ্যালো, হ্যালো, ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়েছে 2:30টার দিকে, ঠিক 2টায় তাকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হয় এবং সেখানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, তার সবার এছাড়া লাখ লাখ মানুষের উপস্থিতি আসলে আমরা দেখেছি। সেই লাখ লাখ মানুষের উপস্থিতিতে জানাজা সম্পন্ন হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির। এই মুহূর্তে আসলে আপনারা যেটি দেখতে পাচ্ছেন জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় জানাজার নামাজ শেষের পরে এখন সমাহিত করার জন্য, অর্থাৎ যেটি আসলে আমরা আগেই নির্ধারিত ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই তাকে সমাহিত করা হবে। তার উদ্দেশ্যই কিন্তু সেই যে বহনকারী মরদেহ বহনকারী যে গাড়িটি সেটি কিন্তু এগিয়ে আসছে, এখন ধানমন্ডি অতিক্রম করছে এবং সেইভাবেই কিন্তু আমরা আসলে যেটি একটু বলে রাখতে চাই, গত পরশু অর্থাৎ বৃহস্পতিবার রাত
9টা 45 মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শরীফ ওসমান হাদি এবং তারপরেই গতকাল অর্থাৎ শুক্রবার সন্ধ্যা 6টায় দেশের মাটিতে আনা হয় তার মরদেহ। তারপরে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেওয়া হয় হৃদরোগ ইনস্টিটিউটে, সেখানের হিমঘরে রাখা হয় এবং আজকে সকালে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানে যে যাবতীয় কাজ আছে সেগুলো সম্পন্ন করে তারপরেই আসলে নিয়ে যাওয়া হয় হিমঘরে। তারপরে দুপুর 2টা নাগাদ নিয়ে যাওয়া হয় দক্ষিণ প্লাজায় জাতীয় সংসদের এবং সেখানেই লাখো লাখো মানুষের উপস্থিতিতে তার জানাজা সম্পন্ন হয় এবং জানাজা সম্পন্ন করার পরেই কিন্তু তার যেই সমাধিস্থল সমাহিত করা হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ, সেই মসজিদের পাশেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রাঙ্গণে। আমরা শাহবাগেও দেখেছি বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এবং এখানেও যেই জনতা আসলে তাকে বিদায় জানাতে এসেছেন, যেই জনতারা সকাল থেকে অপেক্ষা করছেন এবং যারা জানাজায় অংশগ্রহণ করেছে এবং শাহবাগেও কিন্তু আমরা দেখেছি 2 লাইনে সারিবদ্ধ হয়ে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যেই সাধারণ মানুষ আছেন তারা দাঁড়িয়ে আছেন শেষ বিদায় জানাতে একবার তাদের প্রিয় হাদিকে, যেই হাদি কণ্ঠ তুলেছেন অন্যায়ের বিরুদ্ধে, যেই হাদি প্রতিবাদ করেছেন ভারতের যে আগ্রাসন সেই আগ্রাসন বিরোধী এবং যেই আধিপত্যবাদ সেই আধিপত্যবাদ বিরোধী যে স্লোগান তুলেছিলেন হাদি, সেই তার সাথে সম্মতি রেখে এবং সেই প্রিয় হাদিকে সবাই আসলে বলছেন যে এক হাদি চলে গেছে, বিষয়টা এমন নয়, এখন সবাই তারা হাদি হয়েছেন। হাদি হয়ে হাদির যেই রেখে যাওয়া কাজ সেই রেখে যাওয়া কাজগুলো তিনি পালন করবেন, তারা সবাই পালন করবেন এবং বিভিন্ন যেই রাজনৈতিক দলগুলো আছে সেগুলো থেকেও আসলে বলা হচ্ছে এবং আমরা গতকালকেও দেখেছি গণতন্ত্র মঞ্চ, গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট, 12 দলীয় জোট, সমমনা জোট, গণ অধিকার পরিষদ, গণফোরাম, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ, লিবারেল ডেমোক্রেট পার্টির সহ তারা একটি যৌথ বিবৃতি দিয়েছিলেন। সেই যৌথ বিবৃতিতে তারা বলেছিলেন শরীফ ওসমান হাদি ছিলেন একজন সাহসী, অকুতোভয় এবং দেশপ্রেমিক রাজনৈতিক কর্মী। তিনি অন্যায়ের বিরুদ্ধে ছিলেন দৃঢ় কণ্ঠস্বর এবং একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখিয়েছেন জাতিকে। তিনি কিন্তু বলছিলেন এবং যেই আসলে এবং তারা বলছিলেন যে তার যেই রেখে যাওয়া কাজ, অসমাপ্ত কাজ, সেটি তারা সম্পন্ন করবেন। যেই ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন হাদি। ভাই আমার এখানে কেবল কখন আছে? ওখানে যে ফিড আছে ওটা ধরে রাখলে আমি এখান থেকে বলতে থাকলাম। এই শাহবাগে এসে যাবে যে শরীফ ওসমান হাদির যে মরদেহ, সেই মরদেহ বহন আমরা এই মুহূর্তে দেখছি শহীদ শাহবাগে অবস্থান করেছে এবং শাহবাগ অতিক্রম করছে শরীফ ওসমান হাদির যে মরদেহ, সেই মরদেহগামী যে বহর, সেই বহরে আমরা উপরেই দেখতে পাচ্ছি হাসনাত আবদুল্লাহ রয়েছেন লাশবাহী যে গাড়ি, সেই গাড়ির উপরে আছেন সাদিক কায়েম ডাকসু ভিপি এবং যেই নিরাপত্তা গাড়িগুলো রয়েছে সেগুলো সহ কেন্দ্রীয় মসজিদের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই শহীদ শরীফ ওসমান হাদিকে আনা হয়েছে কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সাথেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের
যেই সমাধি প্রাঙ্গণ সেখানেই আসলে সমাহিত করা হবে শহীদ শরীফ ওসমান হাদিকে, এবং সেই লক্ষ্যেই কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে। এবং এখানকার শাহবাগের যেই জনতা তারা কিন্তু যেই বাঁধ ভাঙা তাদের যে তারা আসলে এগিয়ে যাচ্ছে কবরস্থানের দিকে, এবং আইন শৃঙ্খলা বাহিনীকেও আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনী সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। সেই সঙ্গে অন্যান্য যে স্বেচ্ছাসেবকরা রয়েছে তারাও কিন্তু সেটি চেষ্টা করছে সামাল দেওয়ার। তবে যে মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবন থেকে যে লাখো লাখো মানুষ জানাজায় অংশ নিয়েছেন তারা এখানে আসার কথা রয়েছে, তবে তারা এখনো আসেনি। তবে শহীদ শরীফ ওসমান হাদির যেই মরদেহ সেটি কিন্তু নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে তাকে শেষ বিদায় জানানো হবে। এবং শেষ বিদায় জানাতে লাখো মানুষ আজ রাজধানীতে এক হয়েছে। সব পেশার মানুষ, সব বয়সী মানুষ, সব মনা মানুষ সবাই আজকে এক কাতারে দাঁড়িয়েছে শরীফ ওসমান হাদির জন্য। এবং তারা বলছেন যে যেটি আসলে এতক্ষণ বলছিলাম যে শরীফ ওসমান হাদি যে রেখে যাওয়া অসমাপ্ত কাজ রয়েছে সেটি তারা সমাপ্ত করবেন। এবং সবার কণ্ঠেই আজকে হাদির যেই কথাগুলো রয়েছে সেই কথাগুলোই বারবার ভাসছে এবং সেই কথাগুলোই তারা বারবার বলছেন এবং হাদিকে নানাভাবে তারা স্মরণ করছে। এবং এই মুহূর্তে আমরা আসলে যেটি দেখতে পাচ্ছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের যে সমাধিস্থল সেই সমাধিস্থলে পৌঁছেছে শরীফ ওসমান হাদির যেই মরদেহগামী যেই এই লাশ বহনকারী গাড়ি, সেই গাড়িটি কিন্তু ইতোমধ্যে এসেছে। আমরা গাড়ির পিছনেই দেখেছি তার যেই জুলাইয়ের সহযোদ্ধা যারা কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই আন্দোলনে অংশ নিয়েছেন, যে বিপ্লব তারা ঘটিয়েছেন, একসাথে রাজপথে একসাথে থেকেছেন সেই সহযোদ্ধা হাসনাত আবদুল্লাহ এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম সহ অন্যান্য যে জুলাই যোদ্ধারা আছেন তাদেরকেও কিন্তু আমরা দেখেছি। এবং শাহবাগে এও তার যেটি আসলে বলছিলাম যে সমাধিস্থলে পৌঁছেছে শরীফ ওসমান হাদির মরদেহবাহী যে বাহন, সেই বাহন শরীফ ওসমান হাদি এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে। শরীফ ওসমান হাদি এসেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে। তবে এসেছে শরীফ ওসমান হাদির নিথর দেহ, যেই দারাজ কণ্ঠে শহীদ শরীফ ওসমান হাদি যেই দারাজ কণ্ঠে আসলে কথা বলতেন, যেই উচ্চ স্বরে তিনি কথা বলতেন, আজ কিন্তু তার সেই সব নিস্তব্ধ করে দিয়েছে। তবে নিস্তব্ধ যেমন করেছে তেমনি তার যেই কণ্ঠ, সেই কণ্ঠ হয়ে উঠেছে প্রতিটি বাঙালি, প্রতিটি সাধারণ মানুষ, ছাত্র জনতা থেকে শুরু করে সব রাজনৈতিক পেশাজীবী সব মানুষের কণ্ঠেই কিন্তু হাদির যেই বুলি, হাদির যেই উচ্চারণ সেগুলো কিন্তু উচ্চারিত হচ্ছে। আমরা সকাল থেকেই আসলে দেখতে পাচ্ছি, যেহেতু আগে থেকেই নির্ধারণ করা ছিল দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, সেই লক্ষ্যেই কিন্তু সকাল থেকেই আমরা দেখেছি কানায় কানায় পূর্ণ হয়ে যায় দক্ষিণ প্লাজা, মানিক মিয়া এভিনিউ থেকে শুরু করে ফার্মগেট, বিজয় সরণি সড়ক সবগুলোতে লোকে লোকারণ্য হয়ে পড়ে। এবং লোকে লোকারণ্য এবং লাখ লাখ মানুষের উপস্থিতিতে 2টার পরেই শরীফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়। জানাজা তার যে নামাজের জানাজা তিনি পড়ান শহীদ শরীফ ওসমান হাদির বড় ভাই আবু বকর। এবং তারপরে সেখানে আসলে কথা বলেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি তার পরিবার শরীফ ওসমান হাদির পরিবারের পক্ষ থেকে আসলে যে কথাগুলো বলার সেগুলো বলেছেন। এবং যে বিচার আসলে যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার, হত্যাকাণ্ডের কথা যদি বলতে হয় একটু জানিয়ে রাখতে চাই। গত 12 ডিসেম্বর শুক্রবার যখন জুমার নামাজ শেষ করে নির্বাচনী প্রচারণায় যাওয়ার জন্য বিজয়নগর এলাকা যখন পার হচ্ছিলেন অটোরিকশায় করে, তখনই আততায়ীর বুলেটে বিদ্ধ হয় শরীফ ওসমান হাদি। মোটরসাইকেল যোগে এসে তার মাথায় গুলি করে পালিয়ে যায় তারা। তারপরেই তাকে অসুস্থ অবস্থায়, গুরুতর অবস্থায় নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানে অস্ত্রোপচার হয় এবং অবস্থার অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর এফআর কেয়ার হাসপাতালে এবং এফআর কেয়ার হাসপাতাল থেকে অবস্থার অবনতি হলে তারপর নিয়ে যাওয়া হয় উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে। এবং সবশেষ 18 ডিসেম্বর
সবাইকে কাঁদিয়ে যেই শঙ্কা আসলে সবাই করছিলেন এবং চিকিৎসকরাও বলছিলেন অত্যন্ত সংকটাপন্ন সেই কয়েকদিন কাটিয়েছে ওসমান হাদি, সেই শঙ্কাকে বাস্তবায়ন করে না ফেরার দেশে পাড়ি জমান শরীফ ওসমান হাদি। তারপরেই গতকাল সন্ধ্যায় বাংলাদেশে আনা হয় তার মরদেহ। ঠিক সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ নামানো হয় এবং তারপরে নিয়ে যাওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের যেই হিমঘর আছে সেই হিমঘরে, সেখানে রাখা হয় সারা রাত। তারপরেই সকালেই তার মরদেহের ময়না তদন্তের জন্য নেওয়া হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। সেখানে ময়না তদন্ত সম্পন্ন করে তারপর আবারও নিয়ে যাওয়া হিমঘরে এবং সবশেষ দক্ষিণ প্লাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাকে নিয়ে আসা হয় এবং সেখানেই লাখো মানুষ অশ্রু জলে তাকে বিদায় জানিয়েছে। এক কথায় বলতে গেলে অশ্রু জলে বিদায় জানিয়েছে শরীফ ওসমান হাদিকে। আমরা অসংখ্য মানুষ দেখেছি, ছিলেন যেমন রাজনৈতিক নেতারা, উপদেষ্টারা ছিলেন সরকারের, সেই সঙ্গে সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই ছিলেন, সব ধর্ম, সব বয়সী, সব শ্রেণী পেশার মানুষ এক কাতারে যোগ দিয়েছেন মানিক মিয়া এভিনিউতে, সেখানে অংশ নিয়েছেন শরীফ ওসমান হাদি। এখন সবশেষ যদি বলতে হয়, সবশেষ যে কবি নজরুলের সমাধি চত্বরেই আছেন শহীদ ওসমান হাদি, সেখানেই তাকে সমাহিত করা হবে এবং আমরা এখন যেটি দেখতে পাচ্ছি এবং তার যেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যেই সমাধি চত্বর সেখানে আছে। তো এই ছিল আমার কাছে সবশেষ। এই মুহূর্তে সমাধিস্থলে আছেন আমাদের আরেক সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব, আমরা যাব তার কাছে। মাহাদি, যে কবিতায় বলা হয়েছিল যখন তুমি জন্মেছিলে ভাবে, তুমি শুধু কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আজকে গোটা বাংলাদেশকে কাঁদিয়ে চিরকালের জন্য প্রস্থান নিলেন শরীফ ওসমান হাদি, এক বিপ্লবী কণ্ঠস্বর। যে বিপ্লবী কণ্ঠস্বর জুলাই গণ অভ্যুত্থানে এক ভূয়সী ভূমিকা রেখেছে। জুলাই পরবর্তী সময়ে যিনি জুলাইকে ধারণ করে, জুলাইয়ের অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বাংলাদেশকে নতুন রূপে সাজাতে চেয়েছিল, সেই হাদি আজকে আমাদের মাঝে নেই। কিন্তু সেই হাদিকে শেষ বিদায় জানানোর জন্য গোটা বাংলাদেশ আজকে এক হয়ে গিয়েছে, দল মত নির্বিশেষে। যেমনটি জুলাই গণ অভ্যুত্থানে সারা বাংলাদেশ এক হয়ে গিয়েছিল ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে, সেই সময়টি আবার যেন ফিরে এসেছে। আজকে এই শরীফ ওসমান হাদির মৃত্যুতে গোটা বাংলাদেশ আজ এক হয়ে গিয়েছে, দলমত নির্বিশেষে সকলে আজকে এক হয়ে গিয়েছে শরীফ ওসমান হাদিকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। আজকে জাতীয় সংসদ ভবনে এক গণজোয়ার, যে জোয়ারটি আজকে সারা বাংলাদেশের মানুষ দেখলো, এই চিত্র বাংলাদেশের ইতিহাসের আগে কখনো দেখা গিয়েছে কিনা তা জানা নেই। তবে শরীফ ওসমান হাদির আজকের এই মৃত্যুর পর, আজকের এই জানাজার পর যে চিত্র আজকে জানা যায়, যে চিত্র গোটা বাংলাদেশের মানুষ দেখলো, সেই চিত্র আসলে পুরো দেশবাসীর কাছে কাঁদিয়েছে। কারণ শরীফ ওসমান হাদির মৃত্যু এই বাংলাদেশের জন্য একটি অনেক অপূরণীয় ক্ষতি হয়ে গিয়েছে বলে দাবি করছেন তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য আসা ব্যক্তিবর্গরা। তাকে শুধু তার ইনকালাব মঞ্চের সংগঠনের লোকজন না, গোটা বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা যারা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে সাহসী ভূমিকা রেখেছে, প্রত্যেকটি দল মত নির্বিশেষে সবাই আজকে হাদিকে শ্রদ্ধা জানানোর জন্য এসেছে। যেই জুলাই গণ অভ্যুত্থানে সারা বাংলাদেশের মানুষ এক হয়ে এই রাজপথে নেমেছিল, সেই জুলাইয়ের চেতনা যেন আবার এই আজকের, যেখানে গোটা বাংলাদেশের সকল বর্ণের মানুষ, সকল ধর্মের মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ, সকল মতের মানুষ হয়ে গিয়েছে শরীফ ওসমান হাদিকে শ্রদ্ধা জানানোর জন্য। শরীফ ওসমান হাদি যেন আজকে গোটা বাংলাদেশ, শরীফ ওসমান হাদি যেন আজকে এই বাংলার প্রাণ। আজকে ঢাকার মাটিতে যে গণজোয়ার এই মানুষ দেখলো, আজকে সারা বাংলাদেশের মানুষ ঢাকায় যে গণজোয়ার দেখলো, এই গণজোয়ার বাংলাদেশের ইতিহাসে আগে কখন হয়েছে তা জানা নেই। তবে এই জোয়ার প্রমাণ করে দেয় যে শরীফ ওসমান হাদি আবার গোটা বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে দিয়ে গেল। যে ঐক্যের পতন হয়ে যাচ্ছিল বলে আমরা আশঙ্কায় ছিলাম, যেই দলগুলোর মধ্যে দ্বিধা বিভক্তির কথা আমরা বারবার গণমাধ্যমে ফুটে উঠছিল, সেই দলগুলোর মধ্যে আবার যেন এক ঐক্যের সুতা, ঐক্যের বন্ধন এঁকে দিয়ে গেল শরীফ ওসমান হাদি।
তিনি প্রস্থান তো করলেন, কিন্তু গোটা বাংলাদেশের মানুষকে, প্রত্যেকটি দল মত নির্বিশেষে সকলকে তিনি এক করে দিয়ে গেলেন। আজকে প্রত্যেকটি দলের মানুষ, প্রত্যেকটি মতাদর্শের মানুষ, সাংস্কৃতিক অঙ্গনের মানুষ, রাজনৈতিক অঙ্গনের মানুষ, আইন অঙ্গনের মানুষ, সকল মানুষকে তিনি কাঁদিয়ে আজকে তিনি বিদায় নিচ্ছেন শরীফ ওসমান হাদী। তিনি বিদায় নিয়েও আসলে এমন একটি বিদায় তিনি নিচ্ছেন, এই বিদায় হয়তো তিনি আজীবনের জন্য অমর হয়ে যাচ্ছেন। কারণ শরীফ ওসমান হাদীর এই বিদায়টি আসলে কেউ মানতে পারছে না। কারণ ধারণ করে তিনি কিন্তু পরবর্তী সময়কে জুলাইকে জাগ্রত রাখার জন্য কিন্তু তিনি একের পর এক কাজ করে গিয়েছেন। তার যে কথা ছিল, তিনি যে বিষয়টি বলছিলেন যে ফ্যাসিস্ট রেজিমের সবচেয়ে বড় শক্তি ছিল সাংস্কৃতিক শক্তি, সেই সাংস্কৃতিক শক্তিকে তিনি জোরালো করার জন্য কিন্তু তিনি ছিল যে সাংস্কৃতিক ভাবে আসলে ফ্যাসিস্টদের লড়াই করতে হবে। সেই সাংস্কৃতিক লড়াইয়ের জন্য কিন্তু তিনি মাঠে নেমেছিলেন, গড়ে তুলেছিলেন ইনকিলাব কালচারাল সেন্টার, যেখানে তিনি দলমত নির্বিশেষে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন সকল শ্রেণী পেশার মানুষকে। সেখানে তিনি বিভিন্ন ধরনের সেমিনার তিনি গড়ে তুলতেন, কখনো নারীদের জন্য সেমিনার, কখনো পুরুষদের জন্য সেমিনার, কখনো দেশের সমাজ ব্যবস্থা নিয়ে সেমিনার তিনি গড়ে তুলেছেন। ইনকিলাব কালচারাল মঞ্চের কথা আজকে বারবার চোখে পড়ছে। শরীফ ওসমান হাদী জানিয়েছেন এখান থেকে অন্যায়ের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছেন, এখান থেকে ফ্যাসিস্টদের বিরুদ্ধে তিনি জাগ্রত কণ্ঠস্বর হয়ে দাঁড়িয়েছিলেন, এখান থেকে ইনকিলাব জিন্দাবাদ বলে কিন্তু তিনি রাজপথে নেমেছিলেন। এই শরীফ ওসমান হাদীকে এই শাহবাগে আজকে যে গণজমায়েত করছে, জাগ্রত কণ্ঠস্বর হয়ে দাঁড়িয়েছিলেন, এখান থেকে ইনকিলাব জিন্দাবাদ বলে কিন্তু তিনি রাজপথে নেমেছিলেন। এই শরীফ ওসমান হাদীকে এই শাহবাগে আজকে যে গণজমায়েত হচ্ছে, তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য মানুষের চোখে মুখে এখনো কান্নার রোল। অনেকেই বলছেন শেষ কোন রাজনীতি ব্যক্তির মৃত্যুতে এইভাবে জনগণ কেঁদেছিল, সাধারণ জনগণ কেঁদেছিল, তা হয়তো খেয়াল না থাকলেও শরীফ ওসমান হাদী আজকে তিনি প্রমাণ করে দিলেন যে তিনি আজকে হয়তো মুখে হাসি নিয়ে বিদায় নিচ্ছেন, কিন্তু গোটা বাংলাদেশের সাধারণ জনতাকে তিনি আজকে কাঁদিয়ে বিদায় নিচ্ছেন। তিনি হাসি মুখে হয়তো ওপারে সৃষ্টিকর্তার কাছে চলে যাচ্ছেন, কিন্তু গোটা দেশের মানুষের চোখে তিনি অশ্রু নামিয়ে দিয়ে যাচ্ছেন। শরীফ ওসমান হাদী আজকে সারা বাংলাদেশের কণ্ঠস্বর হয়ে দাঁড়িয়েছে। শরীফ ওসমান হাদী আজকে এই শাহবাগে প্রত্যেকটি মানুষের মুখে কণ্ঠস্বর হয়ে দাঁড়িয়েছে, এবং এখান থেকে এই শাহবাগে যারা উপস্থিত রয়েছে তারা কিন্তু সবাই আসলে এখন আবার এই ছাত্রলীগের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান তুলছে, তারা আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান তুলছে। কারণ শরীফ ওসমান হাদীর এই মৃত্যু কথা বলেছেন দেশের স্বাধীনতা, দেশের প্রকৃত স্বাধীনতার জন্য কথা বলেছেন, সকল প্রকার আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি কিন্তু কথা বলেছেন এই শরীফ ওসমান হাদী। আজকে শরীফ ওসমান হাদীর এই মৃত্যু, হাদীর মৃত্যু প্রত্যেকটি দল মত নির্বিশেষে সবার চোখে পানি এনেছে। কারণ জুলাই যে চিত্রটি আমরা দেখেছি, সারা বাংলাদেশের সকল আপামর জনতা তারা রাস্তায় নেমেছে ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে, সেই চিত্রটি কিন্তু আবার এই বাংলাদেশের মানুষ দেখছে। সকল মানুষ আজকে এক কাতারে নেমে এসেছে, সকল মতের মানুষ আজকে এক কাতারে নেমে এসেছে, সকল ধর্মের মানুষ আজকে এক কাতারে নেমে এসেছে শরীফ ওসমান হাদীকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। তাকে বহনকারী মরদেহটি আসলে তার মরদেহটি বলতে আসলে খুব কষ্ট হচ্ছে, কারণ শরীফ ওসমান হাদী মনে হচ্ছে আমাদের এই জনগণের এই চিত্র বলে দিচ্ছে যে শরীফ ওসমান হাদী এখনো এই মানুষগুলোর মাঝেই বেঁচে আছে, তাদের চোখে মুখে এখনো বোঝা যাচ্ছে শরীফ ওসমান হাদীর দৃশ্য, তাদের চোখে মুখে দেখা যাচ্ছে। মনে হচ্ছে যে শরীফ ওসমান হাদী হয়তো লোকান্তরে যাচ্ছে, কিন্তু তার এই লোকান্তরে যাওয়ার মাধ্যমে লক্ষ হাদীর তিনি জন্ম দিয়ে যাচ্ছে। প্রত্যেকের চোখে মুখে এখন হাদী, কারণ আজকে এই সাহাব সকাল থেকে আমরা দেখেছি, কালকে থেকে মানুষজন স্লোগান দিচ্ছে যে তুমি কে আমি কে, হাতরে যাওয়ার মাধ্যমে লক্ষ হাদীর তিনি জন্ম দিয়ে যাচ্ছে। প্রত্যেকের চোখে মুখে এখন হাদী, কারণ আজকে এই সাহাব সকাল থেকে আমরা দেখেছি, কালকে থেকে মানুষজন স্লোগান দিচ্ছে যে তুমি কে আমি কে, হাদী, আমরা সবাই হাদী, এভাবে কিন্তু রাজপথে তারা স্লোগান দিচ্ছে। তো এই যে আসলে হাদীর এই অকাল মৃত্যু আসলে কোনোভাবেই আমাদের জন্য ছিল না, এবং হাদী শ্রদ্ধা জানাতে কিন্তু আসলে এভিনিউতে যে গণজমায়েত হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে এমন মানুষ দেখেছে কিনা তা জানা নেই। এরকম গণজমায়েত শুধুমাত্র আজকে সকল বর্ণ ধর্ম নির্বিশেষে সকল দলের
সকল বর্ণের মানুষ কিন্তু আজকে এক হয়েছে এবং শাহবাগের আজকের এই দৃশ্য বলে দেয় যে কিছুক্ষণের মধ্যে হয়তো হাদিকে দাফন করা হবে। তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি কিন্তু এরই মধ্যে এসে পৌঁছেছে। তা যেহেতু জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরস্থানের পাশে তাকে দাফন করা হবে, সেখানে কিন্তু আসলে দাফন করা হবে, সেখানে কিন্তু তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি এরই মধ্যে পৌঁছেছে এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এরই মধ্যে তার বহনকারী অ্যাম্বুলেন্সটি কিন্তু সেখানে পৌঁছেছে এবং সেখানে কিছুক্ষণের মধ্যে আমরা কবরের কাছে চলে যাব। যে জুলাই গণঅভ্যুত্থানে যেসব ছাত্ররা ভূমিকা রেখেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বেশ কিছু মানুষ সেখানে উপস্থিত হয়েছে এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দাফন করার জন্য কিন্তু সাবেক বসতি সেখানে সম্পন্ন হয়েছে এবং সেখানে কিন্তু দাফন কার্যক্রম এরই মধ্যে শুরু হয়ে গেছে। দাফন কার্যক্রম শুরু হয়ে গেছে, তো অল্প কিছুক্ষণের মধ্যে তাকে দাফন করা হবে। সেখানে সম্পন্ন হয়েছে এবং সেখানে কিন্তু দাফন কার্যক্রম এরই মধ্যে শুরু হয়ে গেছে। দাফন কার্যক্রম শুরু হয়ে গেছে, তো অল্প কিছুক্ষণের মধ্যে তাকে দাফন করা হবে। সেখানে কিন্তু বিভিন্ন যারা জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছে, বিশেষ করে ডাকসুর বিবি সাদেক কায়েম, হাসনাত আব্দুল্লাহ সহ বেশ কিছু ছাত্র এবং আসলে আজকের এই দিনটি বাংলাদেশের ইতিহাসে এক ধরনের এরকম মানে মানুষের চোখে মুখে যে শোক আজকে দেখা যাচ্ছে, মানুষের চোখের আজকের এই অশ্রু, হাদিকে কেন্দ্র করে যে চোখে অশ্রু, এই অশ্রু বলে দেয়, এই অশ্রু গোটা বাংলাদেশের অশ্রু, এই অশ্রু দেশের আপামর জনতার অশ্রু, এই অশ্রু গোটা বাংলাদেশের মানুষের হৃদয়ের অশ্রু। কারণ হাদির আজকের এই মৃত্যু আসলে কেউই মেনে নিতে পারছে না। আজকে হাদির দাফন করার মাধ্যমে হয়তো হাদি লোকান্তরে চলে যাচ্ছে, কিন্তু এই হাদির প্রস্থানের পর আসলে মনে হচ্ছে যে লক্ষ্য হাদির তিনি জন্ম দিয়ে গেছেন। কারণ আজকে গোটা বাংলাদেশের মানুষ আজকে যেভাবে রাজপথে নেমে এসেছে এই হাদির জানাজাকে কেন্দ্র করে, লক্ষ্য হাদির তিনি জন্ম দিয়ে গেছেন। কারণ আজকে গোটা বাংলাদেশের মানুষ আজকে যেভাবে এই ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে আন্দোলন করেছিল, সেই সময়টা কিন্তু আবার আজকে ফিরে এসেছে। আজকে মনে হয় যেমন জুলাইয়ের আরেকটি দিন আজকে, যে দিনটিতে আসলে সকল দল মত নির্বিশেষে সবাই রাজপথে একত্রিত হয়েছে, সবাই আজকে এই হাদিকে শ্রেষ্ঠতা জানানোর জন্য কিন্তু এখানে এক হয়েছে। আজকে আমরা শাহবাগের এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটি কিন্তু আসলে হাদির আতুর ঘর। হাদি এখান থেকে আসলে তার বিশ্ববিদ্যালয় জীবনে এখানে পড়াশোনা করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পর কিন্তু এই শাহবাগকে কেন্দ্র করে তার রাজনীতি গড়ে ওঠে এবং এই শাহবাগ কেন্দ্রিক তার কিন্তু রাজনৈতিক পদচারণা ইনকালাব মঞ্চের এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পর কিন্তু এই শাহবাগকে কেন্দ্র করে তার রাজনীতি গড়ে ওঠে এবং এই শাহবাগ কেন্দ্রিক তার কিন্তু রাজনৈতিক পদচারণা ইনকালাব মঞ্চের একটি সবসময় ইনকালাব মঞ্চের একটি আমরা অস্থায়ী আমরা ব্যানার ফেস্টুন এখানে দেখতে পারতাম, যেখানে আমরা প্রায়শই শহীদ ওসমান হাদিকে আমরা এই শাহবাগের এই জায়গাটা দেখতে পারতাম। সেই জায়গাটা আজকে সবাই স্লোগান দিচ্ছে, তুমি কে আমি কে, হাদি হাদি, তুমি কে আমি কে, শরীফ ওসমান হাদি। শরীফ ওসমান হাদি আজকে শুধু একটি নাম নয়, শরীফ ওসমান হাদি যেন আজকে বাংলাদেশ, শরীফ ওসমান হাদি যেন বাংলাদেশের স্বাধীনতা, শরীফ ওসমান হাদি যেন আজকে বাংলাদেশের গণতন্ত্র, শরীফ ওসমান হাদি যেন আজকে লাখো মানুষের ভালোবাসা, লাখো মানুষের অশ্রুতে জড়ানো ভালোবাসা শরীফ ওসমান হাদি। শরীফ ওসমান হাদি আজকে বিদায় নিচ্ছেন। আজকে হয়তো এই বাংলার জমিন থেকে তিনি বিদায় নিয়ে তিনি বাংলার জমিন অমর হয়ে যাচ্ছেন। কারণ সারা বাংলাদেশের মানুষের যে পরিমাণ ভালোবাসা তাকে ঘিরে আজকে তারা দেখাচ্ছে, এই ভালোবাসা আসলে সবশেষ কার জন্য দেখিয়েছে বাংলাদেশের মানুষ তা বলা যায় না। কার জন্য এত তিনি অমর হয়ে গেলেন, তিনি বাংলাদেশের আরেকটি নাম হয়ে রইলেন। কারণ আজকে তাকে উদ্ধার জানানোর জন্য কিন্তু আজকে এত মানুষের উপস্থিতি দৃশ্য প্রমাণ করে দেয় যে শরীফ ওসমান হাদি তিনি মরে গিয়েও তিনি অমর হয়ে গেলেন, তিনি অমর হয়ে গেলেন। হাদিকে দাফন দেওয়ার কার্যক্রম চলছে, তিনি বাইরে শাহবাগে
আমার পাশ থেকে পুরো লোকে লোপারণ হয়ে গেছে, যেখানে লাখ লাখ মানুষ, হাজার হাজার মানুষ তারা এক কাতারে নেমে এসেছে। তারা এই শরীফ ওসমান হাদিকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য এক হয়ে এসেছে। শরীফ ওসমান হাদির আজকের এই মৃত্যু, আজকের এই প্রস্থান শুধু একটি প্রস্থান না, এই প্রস্থানটি বাংলাদেশের মানুষের জন্য একটি অনেক বড় পথের কারণ হয়ে দাঁড়ালো। কারণ শরীফ ওসমান হাদি তিনি কথা বলতেন স্বাধীনতার কথা, তিনি সার্বভৌমত্বের পক্ষে আপত্তি ছিলেন, তিনি বিভিন্ন ধরনের সকল প্রকার আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি এক ধরনের বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। তিনি বাংলাদেশকে বাংলাদেশ হিসেবে, যাকে প্রত্যেকটি মানুষ এখন বলছে একজন সাচ্চা বাংলাদেশি, একজন সাচ্চা দেশপ্রেমিক শরীফ ওসমান হাদি, সেই দেশপ্রেমিককে শ্রদ্ধা জানাতে জাতীয় পতাকা হাতে, জাতীয় পতাকা কপালে বেঁধে, জাতীয় পতাকা শরীরে ঝাপটে কিন্তু সবাই ছুটে এসেছেন একজন দেশপ্রেমিককে শ্রদ্ধা জানাতে, একজন সাচ্চা বাংলাদেশিকে শ্রদ্ধা জানাতে। সকল বাংলাদেশি আজকে এক হয়েছেন, সকল দেশপ্রেমিক জনতা আজকে এক হয়েছেন। কারণ যেই দেশপ্রেম হাদি আমাদের শিখিয়ে গেছে, যেই দেশপ্রেম হাদি আমাদের জানিয়ে গেছে, যেই দেশপ্রেমের চেতনা হাদি আমাদের বুঝিয়ে গেছে, সেই চেতনায় আমাদের পরবর্তী প্রজন্মকে সামনে এগিয়ে নেওয়া যাওয়ার সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করবে। কারণ হাদি আমাদের শিখিয়ে গেছে কিভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হয়, কিভাবে নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ করতে হয়, কিভাবে ফ্যাসিস্টদের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে হয়, কিভাবে সাংস্কৃতিক লড়াই করতে হয়, কিভাবে সংস্কৃতিকে ধারণ করে কিভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হয়। এই শিক্ষা শরীফ ওসমান হাদি আমাদের দিয়ে গেছে। সেই শিক্ষা আজকে লাখো তরুণের শিক্ষা, তারা এই লাখো তরুণ আজকে সেই শিক্ষায় শিক্ষিত হয়েছে, লাখো তরুণ আজকে দেশপ্রেমের শিক্ষায় শিক্ষিত হলো। আজকে দেশের জন্য আসলে একটু কথা না বললেই না। আজকের দিনে আসলে শরীফ ওসমান হাদির সবশেষ সাক্ষাৎকার এই সময় টেলিভিশনকে তিনি দিয়েছিলেন, এবং সময় টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছিলেন তিনি এমন একটি মৃত্যু চান, তিনি একটি অন্যায়ের বিরুদ্ধে কোন এক মিছিলের সামনের কাতারে আছেন, সেই মিছিলের সামনে তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং শত্রুর গুলি তার বুককে ঝাঁঝরা করে দিয়েছে। এমন একটি মৃত্যু কিন্তু শেষ মুহূর্তে সময় টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে শরীফ ওসমান হাদি এই মৃত্যুর কথাই চেয়েছিলেন। স্রষ্টা আজকে তার সেই দোয়া কবুল করেছে, স্রষ্টা আজকে তার সেই দোয়া কবুল করেছে। স্রষ্টা তাকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে, অন্যায়ের বিরুদ্ধে সে যখন তার নির্বাচন করতে চেয়েছে, একটি পরিবর্তনের জন্য সে যখন নির্বাচন করতে চেয়েছিল, একটি পরিবর্তনের জন্য দেশের প্রেমের প্রতি উদ্বুদ্ধ হয়ে সে নির্বাচন করতে চেয়েছিল, সে নির্বাচনে প্রচারণার সময় তাকে কিন্তু গুলিবিদ্ধ করা হয়েছে এবং স্রষ্টা তার সেই মৃত্যু কবুল করেছে। এবং আজকে সেই মৃত্যুকে শ্রদ্ধা জানাতে, সেই মৃত্যুকে শ্রদ্ধা জানাতে আজকে শাহবাগে লাখ লাখ মানুষের জমায়েত হয়েছে। আজকে শরীফ ওসমান হাদি তিনি বারবার বলেছিলেন তার একটি ছোট্ট সন্তানের কথা। তিনি একাধিক ইন্টারভিউতে আমরা দেখেছি তার একটি ছোট্ট সন্তান রয়েছে, সেই সন্তানের কথা তিনি বারবার বলেছেন। তিনি মৃত্যুকে কখনো ভয় পাননি। তিনি বিদ্রোহী কবিতার ব্লুজ হচ্ছে এই শরীফ ওসমান হাদি, তিনি এই শাহবাগে দাঁড়িয়ে বলবীর চির উন্নত মমশির শিরিনে হারে আমারই নতশির ওই শিখর বিনাজ্জির, যার এই কবিতা এখনো সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়ায়, এই কবিতা আজও প্রধান উপদেশ থেকে হয়। সেই কবিতাটি কবি নজরুলের সেই বিদ্রোহী কবিতার বাস্তব রূপ যেন শরীফ ওসমান হাদি। সেই বিদ্রোহী কবিতার যে স্রষ্টা কবি কাজী নজরুল ইসলাম, সেই কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশে এই বিদ্রোহী বাংলাদেশ, বিপ্লবী বাংলাদেশ, বিদ্রোহী বাংলাদেশে শরীফ ওসমান হাদিকে কিন্তু সাহিত্য করা হচ্ছে। আজকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশে বিদ্রোহী শরীফ ওসমান হাদিকে সাহিত্য করা হচ্ছে। আজকে বাংলাদেশের জন্য এক ধরনের আবেগ দিয়ে, কারণ আজকে শরীফ ওসমান হাদি এই স্রষ্টার ডাকে সাড়া দিয়ে আজকে বাংলাদেশ থেকে প্রস্থান নিচ্ছেন, স্রষ্টার কাছে যাচ্ছেন, কিন্তু সারা বাংলাদেশকে তিনি কাটিয়ে স্রষ্টার কাছে যাচ্ছেন। আজকে তার মুখে হয়তো হাসি রয়েছে, কিন্তু গোটা বাংলাদেশের চোখে অশ্রু, গোটা বাংলাদেশের দেশপ্রেমী মানুষের চোখে অশ্রু, গোটা বাংলাদেশের মানুষের চোখে আছে অশ্রু। যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে লড়াই করেছে, যারা জুলাই গণঅভ্যুত্থানে একযোগে রাস্তায় নেমেছে, সেই প্রত্যেকটি মানুষের চোখে আছে অশ্রু, প্রত্যেকটি মানুষের চোখে আজ কান্নার অশ্রু। তারা প্রত্যেকেই আজকে স্লোগান দিচ্ছে, তুমি কে আমি কে হাদি হাদি, তুমি কে আমি কে হাদি হাদি। হয়তো এক হাদি আজকে লোকান্তরে চলে গেল, কিন্তু আজকের এই তার প্রস্থানের মাধ্যমে লক্ষ হাতের জন্মে বাংলাদেশ আজকে দিয়ে গেল। কারণ তিনি বাংলাদেশকে শিখিয়েছেন কিভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে হয়,
কিভাবে রেজিমের বিরুদ্ধে মাথা উঁচু করে লড়াই করতে হয়, কিভাবে স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে মাথা উঁচু করে লড়াই করতে হয়। একজন সাচ্চা বাংলাদেশি, সাচ্চা দেশপ্রেমিক শরীফ ওসমান হাদীকে শেষ শ্রদ্ধা জানাতে আজকে শাহবাগ সহ সারা ঢাকা শহরে কিন্তু এই লোক সমাগম প্রমাণ করে যে এখনো বাংলাদেশ ঐক্যবদ্ধ রয়েছে, এখনো যে কোনো প্রকার অপশক্তির বিরুদ্ধে গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ রয়েছে, এখনো কোনো ধরনের স্বৈরাচারের বিরুদ্ধে গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ রয়েছে, এখনো যে কোনো ধরনের ফ্যাসিস্টের বিরুদ্ধে গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ রয়েছে। যতই ঝড় আসুক, যতই তুফান আসুক, বাংলাদেশ এক ছিল, বাংলাদেশ এক থাকবে এবং বাংলাদেশকে আবার এক সুতায় বেঁধে দিয়ে গেল এই শরীফ ওসমান হাদী। আজকে জুলাইয়ের পর নানাভাবে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিধা বিভক্তি আমরা দেখতে পেরেছি। আমরা একে অপরকে হেয় করে আমরা কথা বলতে দেখেছি, কিন্তু হাদী ইস্যুতে আবার প্রত্যেকটি রাজনৈতিক দল এক কাতারে নেমে এসেছে। আজকে হাদী চলে গিয়ে গোটা বাংলাদেশকে আবার ঐক্যবদ্ধ করে দিল। এই হাদী, শরীফ ওসমান হাদী আজকে সারা বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে দিয়ে গেছে, আজকে প্রত্যেকটি রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে দিয়ে গেছে। আজকে জামাত, বিএনপি, চরমনা, ইসলামী আন্দোলন থেকে শুরু করে খেলাফতে মজলিস, বাম দলগুলো থেকে শুরু করে প্রত্যেকটি রাজনৈতিক দলকে এক কাতারে নামিয়ে দিয়ে মুচকি হেসে হয়তো স্রষ্টার কাছে ফিরে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আসলে শরীফ ওসমান হাদীকে কবরে কিন্তু তাকে শায়িত করা হয়েছে এবং তাকে সেখানে মাটি দেয়া হচ্ছে। আসলে আজকে মনে হয় সারা বাংলাদেশে এরকম একটি দিন আসলে আমাদের দেখতে হবে। জুলাই পরবর্তী সময়ে এটা আসলে কেউই কল্পনা করেনি। আজকে শরীফ ওসমান হাদীর মতো একজন দেশপ্রেমিক, একজন বিপ্লবী, একজন বিদ্রোহীকে আজকে মাটিতে শায়িত করা হচ্ছে জুলাই পরবর্তী স্বাধীন বাংলাদেশে। জুলাই পরবর্তী সময়ে হাদীর মতো এক বিপ্লবী কণ্ঠস্বরকে, হাদীর মতো এক বিদ্রোহী চেতনার বিপ্লবী কণ্ঠস্বরকে আজকে এই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশে শায়িত করা হচ্ছে। তাকে সেখানে 3.5 হাত কবরে তারকে দাফন করা হচ্ছে। তার মরদেহের উপর এখন মাটি দেওয়া হচ্ছে। শরীফ ওসমান হাদীর যে বিদ্রোহী কবিতাটি তিনি পাঠ করতেন শাহবাগের মঞ্চে দাঁড়িয়ে, বলবীর বল উন্নত মমশির, তীর নেহারি আমারে নত শির ওই শিখর হিমাদ্রির, বলবীর বল উন্নত মমশির। আজকে সেই শিরটাকে উঁচু করে, শির দ্বারাকে শক্ত করে, মাথা উঁচু করে আজকে মনে হয় নিজের দেশের সাথে মিশে যাচ্ছে শরীফ ওসমান হাদী। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশে সেই বিদ্রোহী চেতনার বিপ্লবী রাজনৈতিক ব্যক্তিত্ব, বিদ্রোহী চেতনার বিপ্লবী কণ্ঠস্বর, বিদ্রোহী চেতনার বিপ্লবী দেশপ্রেমিক শরীফ ওসমান হাদীকে মাটিতে শায়িত করা হয়েছে। তার মরদেহের উপর মাটি ফেলা হচ্ছে, দেশের মাটিতে তাকে দাফন করা হচ্ছে, দেশের মাটি তার গায়ে দেওয়া হচ্ছে। যে মাটির সাথে আজকে তিনি মিশে যাচ্ছেন, সেই মাটির জন্যই কিন্তু তিনি লড়াই করেছেন, সেই মাটির সার্বভৌমত্ব রক্ষার জন্যই কিন্তু তিনি কথা বলেছেন, সেই মাটির সার্বভৌমত্ব, সেই মাটির স্বকীয়তা বজায় রাখার জন্যই কিন্তু তিনি লড়াই করেছেন। তিনি ফ্যাসিস্টের বিরুদ্ধে যেমন লড়াই করেছেন সকল প্রকার আধিপত্যবাদের বিরুদ্ধে। তিনি লড়াই করেছেন দেশের মানুষের জন্য, তিনি লড়াই করেছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, তিনি লড়াই করেছেন 56,000 বর্গ মাইল এই বাংলাদেশের জন্য, তিনি লড়াই করেছেন লাল সবুজের এই পতাকার জন্য। আজকে লাল সবুজের সেই পতাকায় যাত্রাকে সিঙ্গাপুর থেকে নিয়ে আসা হয়েছে। আজকে লাল সবুজের পতাকায় যাত্রায় তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজকে সেই লাল সবুজের পতাকা গায়ে শরীফ ওসমান হাদী মৃত্যুর কবরের দিকে তিনি শুয়ে যাচ্ছেন। যে কবরের পাশের কবরটি হচ্ছে হয়তো তার সবচেয়ে পছন্দের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যিনি যাকে আমরা বিদ্রোহী কবি চিনি। সেই বিদ্রোহী কবির পাশে সেই বিদ্রোহী কবিতার সাচ্চা রূপ, সেই বিদ্রোহী কবিতার বাস্তব রূপ, সেই বিদ্রোহী কবিতার বাস্তবিক মানুষ শরীফ ওসমান হাদী, সেই বিদ্রোহী কবির পাশেই তাকে শায়িত করা হচ্ছে। আজকে তার গায়ের উপর দেশের মাটি ছেটানো হচ্ছে, তার মরদেহটির উপর দেশের মাটি জাপটে দেওয়া হচ্ছে। শরীফ ওসমান হাদী, আমরা এতটুকু বলতে চাই,
শরীফ ওসমান হাদির মতো দেশপ্রেমিক আসলে বাংলাদেশে বিরল। শরীফ ওসমান হাদির মতো একজন সাচ্চা বাংলাদেশে বিরল। শরীফ ওসমান হাদি আপনার প্রস্থান আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে দেশপ্রেম কি। শরীফ ওসমান হাদি আপনার এই প্রস্থান আমাদের শিখিয়ে গেছে অন্যায়ের বিরুদ্ধে কিভাবে কথা বলতে হয়। শরীফ ওসমান হাদি আপনার এই প্রস্থান আমাদের জানিয়ে দিয়ে গেছে যে গোটা বাংলাদেশকে কিভাবে আবার ঐক্যবদ্ধ করতে হয়। শরীফ ওসমান হাদির প্রস্থান আসলে গোটা বাংলাদেশের জন্য এক বড় শূন্যতার কারণ হয়ে দাঁড়ালো। শরীফ ওসমান হাদি আজকে লোকান্তরে চলে গেল, আজকে শাহবাগের এই দৃশ্য বলে দিচ্ছে এক সাথী হয়তো লোকান্তরে চলে গেল, কিন্তু এতে লক্ষ হাদির জন্ম দিয়ে গেল। শরীফ ওসমান হাদির এই প্রস্থানে আসলে প্রত্যেকটি মানুষ আজকে অশ্রুসিক্ত হৃদয়ে, অশ্রুসিক্ত কণ্ঠে তারা তাকে বিদায় জানাচ্ছেন। অশ্রুসিক্ত নয়নে হাদির আজকে প্রস্থান করছে, কিন্তু হাদির মৃত্যু, হাদির এই প্রস্থান গোটা বাংলাদেশকে এক করে দিয়ে গেল, গোটা বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে দিয়ে গেল, গোটা বাংলাদেশকে আজকে এক সুতায় বেঁধে দিয়ে গেল। এই বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ, হয়তো এই ঐক্যবদ্ধ বাংলাদেশ যদি এক থাকে, সকলের বক্তব্য এমনটা যে ঐক্যবদ্ধ বাংলাদেশ যদি এক থাকে তবে বাংলাদেশকে কোনো শক্তি হারাতে পারবে না। এই বাংলাদেশের উপর আর কোনো ফ্যাসিস্ট শক্তি মাথা চাড়া দিতে পারবে না। এই বাংলাদেশের উপর কোনো স্বৈরাচারী প্রেতাত্মার ভর করতে পারবে না। আজকে প্রত্যেকটি জনগণের কণ্ঠেই কিন্তু এই কথাই আমরা শুনছি। সবাই বলছেন যে আজকে ঐক্যবদ্ধ এই বাঙালি যদি এক থাকে, আজকে হাদির মাধ্যমে যে ভুঙ্গুল ধরা আসলে রাজনৈতিক ঐক্যের মাঝে যে ফাটল ধরেছিল, সেই ফাটলকে আজকে আবার জোড়া লাগিয়ে দিয়ে গেল শরীফ ওসমান হাদি। এই হাদির মৃত্যুতে, হাদির প্রস্থানে আজকে যে রাজনৈতিক দলগুলো সকল দলমত নির্বিশেষে যেভাবে এক হয়েছে, এই একতাবদ্ধ বাংলাদেশকে আসলে কোনো শক্তি আর রুখে দিতে পারবে না। একতাবদ্ধ বাংলাদেশকে আর কোনো শক্তি আঘাত আনতে পারবে না। একতাবদ্ধ বাংলাদেশকে আর কোনো স্বৈরাচারী, আর কোনো ফ্যাসিস্ট এই বাংলাদেশে মাথা চাড়া দিতে পারবে না। এমনটাই কিন্তু প্রত্যেকটি মানুষ আজকে বলছে। আজকে প্রত্যেকটি মানুষের চোখে অশ্রু, কারণ তারা এক বিদ্রোহী চেতনার বিপ্লবী শরীফ ওসমান হাদিকে আজকে তারা বিদায় জানাচ্ছেন। আজকে শরীফ ওসমান হাদি মরদেহতে এরই মধ্যে কিন্তু আসলে কবরস্থানে নেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু মাটি দেওয়া হচ্ছে শরীফ ওসমান হাদিকে, এবং সেখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ হাসনাত আব্দুল্লাহ, সাদিক কায়েম সহ বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু আমরা সেখানে উপস্থিত থাকতে দেখেছি। এবং আসলে তার মরদেহতে আসলে এই সংসদ ভবনে সেখানে জানাজা শেষে তার বড় ভাই কিন্তু এই জানাজাটি পড়িয়েছেন, এবং জানাজা শেষে কিন্তু তার মরদেহটি সায়েন্স ল্যাব হয়ে শাহবাগ হয়ে কিন্তু এই যে কবি নজরুলের কবরের পাশে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেখানে তাকে শেষ শ্রদ্ধা, সেখানে তাকে শায়িত করা হবে। কারণ তিনি এই কিছুদিন আগে ওই শাহবাগে দাঁড়িয়ে কিন্তু কবি নজরুলের কবরের পাশে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই তাকে শেষ শ্রদ্ধা, সেখানেই তাকে শায়িত করা হবে। কারণ তিনি এই কিছুদিন আগেও এই শাহবাগে দাঁড়িয়ে কিন্তু কাজী নজরুল ইসলামের সেই বিদ্রোহী কবিতাটি পাঠ করেছিলেন, যে বিদ্রোহী কবিতাটি এখন পুরো সোশ্যাল মিডিয়াতে আমরা প্রতিটি জায়গায় দেখতে পাই। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও যে কবিতাটি আসলে ছাড়া হয়েছে, যে বলবীর বল উন্নত মমশির শিরনে হারি আমারে নত শির ওই শিখর হিমাদ্রির। শরীফ ওসমান হাদি আজকে সেই বিদ্রোহী রাজনীতিবিদ, যিনি অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল, যিনি আধিপত্যবাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল, যিনি ফ্যাসিস্টদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল, সেই শরীফ ওসমান হাদির আজকে সেই বিদ্রোহী কবি, তার পছন্দের সেই বিদ্রোহী কবির পাশেই তাকে শায়িত করা হয়েছে। আজকে তিনি বাংলার মাটিতে তিনি মিশে যাচ্ছেন, বাংলার মাটিতে তিনি মিশে যে বাংলার মাটি তার গায়ে লেপ্টে তাকে চিরনিদ্রা শায়িত করা হচ্ছে। কিন্তু এই বাংলার মাটি তার কাছে ঋণী হয়ে গেল, এই বাংলাদেশের মানুষ তার কাছে ঋণী হয়ে গেল। আজকে গোটা বাংলাদেশকে তিনি কাঁদিয়ে চলে গেলেন বাংলাদেশের মানুষকে ঋণী করে, কারণ গোটা বাংলাদেশকে তিনি শিখিয়েছেন কিভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হয়, কিভাবে দেশপ্রেমের চেতনায় জাগ্রত করতে হয়, কিভাবে সকল দল মত নির্বিশেষে সকলকে এক কাতারে আনতে হয়। গোটা বাংলাদেশকে তিনি শিখিয়েছেন, এই তরুণ প্রজন্মকে তিনি শিখিয়েছেন কিভাবে ফ্যাসিস্টদের বিরুদ্ধে এক হতে হয়,
কিভাবে ফ্যাসিস্টদের বিরুদ্ধে এক হতে হয়, কিভাবে স্বৈরাচারের বিরুদ্ধে এক হতে হয়। আজকে শরীফ ওসমান হাদির মৃত্যু আসলে একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের জন্য কতটা কষ্টের। এই শরীফ ওসমান হাদির এই মৃত্যুর এই অ্যাসাইনমেন্ট কভার করা আমাদের জন্য অত্যন্ত কষ্টের, কারণ শরীফ ওসমান হাদির সবশেষ সময় টেলিভিশনকে তিনি একান্ত সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সময় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে তার মৃত্যু এমন যিনি অন্যায়ের বিরুদ্ধে সামনের কাতারে দাঁড়িয়ে আছেন, অন্যায়ের বিরুদ্ধে তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং শত্রুর কোনো বুলেট তাকে ঝাঁঝরা করেছে। এই আমরা তার কাছে কৃতজ্ঞ, আমরা তার কাছে কৃতজ্ঞ শরীফ ওসমান হাদির কাছে। তিনি আমাদেরকে শেষবারের মতো জানিয়ে দিয়ে গিয়েছিলেন, আমাদের সহকর্মীদের, আমাদের এই সময় টেলিভিশনকে তিনি জানিয়েছিলেন যে তিনি কেমন মৃত্যু চান, এবং সেই ইন্টারভিউর দুদিন পরেই কিন্তু শরীফ ওসমান হাদির উপর দুর্বৃত্তরা এই সন্ত্রাসীরা তার উপর গুলি বর্ষণ করে। এবং আমরা আসলে সময় টেলিভিশনের প্রত্যেকটি কর্মী আজকে আসলে আবেগ আপ্লুত, কারণ হাদির মৃত্যু, হাদি আমাদের গণমাধ্যম কর্মীদের জন্য আজকে অত্যন্ত কষ্টের একটি দিন, কারণ হাদির ইস্যুতে আসলে গোটা বাংলাদেশ এক ছিল। কারণ হাদি আমাদের শিখিয়েছে কিভাবে দেশপ্রেমের চেতনা উদ্বুদ্ধ হতে হয়, কিভাবে দেশের জন্য আসলে দেশের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হয়। হাদি প্রত্যেকটি রাজনৈতিক দলেরই যখন কোনো অন্যায় দেখেছে, হাদি কিন্তু সে অন্যায়ের বিরোধিতা করেছে, সেটা বিএনপি হোক, জামাত হোক, যখন যার অন্যায়ের চোখে পড়েছে হাদির চোখে, হাদি কিন্তু সেই অন্যায়ের প্রতিবাদ তিনি করেছেন। তিনি কিন্তু আসলে কারো সঙ্গে কোনো আপোষ করেন নাই, তিনি কারো সঙ্গে কোনো ধরনের লিয়াজু করেন নাই, তিনি কোনো ধরনের অন্যায়ের সঙ্গে আপোষ করেন নাই, তিনি কোনো দুর্নীতির সঙ্গে আপোষ করেন নাই। তিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে সদা জাগ্রত ছিলেন, তিনি অন্যায়ের বিরুদ্ধে সবসময় দৃঢ় কণ্ঠে তিনি কথা বলে গিয়েছেন। শরীফ ওসমান হাদি আজকে তিনি দেশের জন্য আসলে দেশকে শিখিয়ে দিয়ে গিয়েছেন কিভাবে দেশপ্রেমের চেতনা উদ্বুদ্ধ হতে হয়, কিভাবে দেশের জন্য কথা বলতে হয়, কিভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে কণ্ঠস্বর হতে হয়। আজকে শরীফ ওসমান হাদির বারবার তার সেই কবিতাটি কানে ভাসছে, বারবার তার বিদ্রোহী কবিতাটি কানে ভাসছে যে শির নেহারি আমার এই নত শির, ওই শিখর হিমাদ্রির বলবীর আমি চির উন্নত মমশির। আজকে সেই কবিতাটি পাঠ করেছেন হাদি, সেই কবিতাটি আসলে অমর করে দিয়ে গেল এই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যে বিদ্রোহী কবিতাটা, সেই বিদ্রোহী কবিতাটি কিন্তু অমর করে দিয়ে গেল। আজকে তিনি শরীফ ওসমান হাদির আজকে তার এই প্রস্থান আসলে প্রমাণ করে যে এক হাদি হয়তো লোকান্তরে চলে গেল, কিন্তু লক্ষ হাদির জন্ম দিয়ে গেল। আজকে বাংলাদেশ জুলাইয়ের আরেকটি দিন দেখতে পাচ্ছে, সেই জুলাইয়ের সকল জনতা, সকল দল মত নির্বিশেষে সবাই যেভাবে রাস্তায় নেমে এসেছে, সেই বাঙালিকে যেভাবে জুলাই ঐক্যবদ্ধ করেছিল ফ্যাসিস্টদের বিরুদ্ধে, সেই গোটা বাংলাদেশকে আরেকবার ঐক্যবদ্ধ করে দিয়ে গেল শরীফ ওসমান হাদি। আজকে এই গণজমায়েত সারা বাংলাদেশের ইতিহাসে এক বিরল গণজমায়েত, এত বড় জনসমাগম কোন ধরনের রাজনৈতিক দলের নেতা না হয়েও গোটা রাজনৈতিক অঙ্গনের সকল মানুষকে একসাথে এনে দেশের সর্বোচ্চ নীতি নির্ধারককে তার জানাজায় উপস্থিত করে সারা বাংলাদেশের মানুষকে কাঁদিয়ে হাদিয়ে এক নতুন ইতিহাস সৃষ্টি করে গেল। ইনকিলাব মঞ্চের হাদি আজকে গোটা বাংলাদেশের হাদি। তিনি শুধু ইনকিলাব মঞ্চের হাদি নন, তিনি বিএনপির হাদি, জামাতের হাতি, ইসলামী আন্দোলনের হাতি, খেলাফত মজলিসের হাদি, তিনি বাম দলের হাতি, তিনি ডান দলের হাদি, গোটা বাংলাদেশের হাদি। আজকে হাদির মৃত্যু গোটা বাংলাদেশকে এক করে দিয়ে গেছে। আজকে সেই লাইনটি খুব মনে পড়ছে যে যখন তুমি জন্মেছিলে ভবে, তুমি শুধু কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন হাদি করেছে গঠন, মরিয়া হাসেছে হাদি, কাঁদেছে ভুবন। আজকে গোটা বাংলাদেশ আজকে কাঁদছে, গোটা বাংলাদেশ আজকে উচ্ছ্বসিত, গোটা বাংলাদেশ আজকে হাদির জন্য কাঁদছে। কারণ এই হাদি এক দেশপ্রেমের প্রতীক ছিলেন, হাদি আধিপত্যবাদের বিরুদ্ধে এক রুদ্ধ কণ্ঠস্বর ছিলেন। এই হাদি বাংলাদেশের সাক্ষা বাংলাদেশী ছিলেন, সাক্ষা দেশপ্রেমিক ছিলেন। আজকে হাদির এই প্রস্থান আমাদের জন্য কতটুকু কষ্টের, আজকে বাংলাদেশের মানুষের জন্য কতটুকু বেদনাদায়ক তার কাছে বুঝি নেই। আজকে হাদির এই প্রস্থানকে ঘিরে এই শাহবাগে যে গণজমায়েত হয়েছে তাই প্রমাণ করে যে
দেশপ্রেমিক জনতা এখনো ঐক্যবদ্ধ রয়েছে। আবার মনে আমাদের আরেক সহকর্মী রয়েছে মনির হোসেন, আমরা একটু সেখানে জানতে চাই সেখানে সবশেষ কি পরিস্থিতি। মনির, সেখানে সবশেষ খবর আমাকে জানাবেন। এটি আসলে দেখছিলাম যে শরীফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। দাফন সম্পন্ন হওয়ার পর ইনকিলাব মঞ্চের পূর্ব ঘোষণা অনুযায়ী তার যেই সহযোদ্ধারা আছে সেই সহযোদ্ধারা জড়ো হয়েছে শাহবাগে, এবং শাহবাগ মোড় ইতোমধ্যে ব্লকেট করা হয়েছে এবং ব্লকেট করে তারা তাদের যেই দাবি সেই দাবিগুলো জানাচ্ছে। তারা স্লোগানে উত্তাল করে তুলেছে আবারও শাহবাগ, যেটি আসলে আমরা দেখছিলাম যে বৃহস্পতিবার রাত 9:45 আসলে যখন ওসমান হাদির মৃত্যুর খবর আসে তারপর থেকেই তারা শাহবাগে অবস্থান নেয়, এবং আমরা দেখেছি এই বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সারাদিনও তারা অবস্থান নিয়েছিল। এবং শুক্রবার রাত যখন ওসমান হাদির মরদেহ দেশে ফেরত আনা হয় তারপরেই শাহবাগ থেকে তারা শাহবাগ ছেড়ে দেয়, এবং অল্প কিছু সংখ্যক যে ছাত্র জনতা তারা অবস্থান নিয়েছিল। এবং এরপরেই আজকে সারাদিন যান চলাচল স্বাভাবিক ছিল, কিন্তু দুপুর 2টার পর অর্থাৎ দুপুর 2টায় ওসমান হাদির জানাজা সম্পন্ন হওয়ার পর ওসমান হাদিকে যখন দাফন করা হলো এবং যে লাখো জনতা জানাজায় অংশ নিয়েছে মানিক মিয়া এভিনিউতে, তারা মিছিল নিয়ে শাহবাগে এসে জড়ো হন এবং শাহবাগে জড়ো হয়ে এখানেই তাদের যে বিভিন্ন স্লোগান সেই স্লোগান দিতে থাকেন। এবং তারা আসলে স্লোগানে যেটি বলছেন যে তাদের প্রিয় ওসমান হাদির যে হত্যাকাণ্ড করা হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার তারা নিশ্চিত করতে চান, এবং হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না করে তারা রাজপথ ছাড়বেন না। এবং তারা আসলে বলছেন যে এটি কোনো সাধারণ মৃত্যু নয়, ওসমান হাদির পরিকল্পিত যে হত্যাকাণ্ড করা হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না করে তারা এখান থেকে রাস্তা ছাড়বেন না, এবং তারা তাদের যে নিশ্চিত যে বিচার সেটি আসলে নিশ্চিত করতে চান। এবং আমরা আসলে দেখেছি যে দুপুরের পর থেকে এখানে জড়ো হয়ে আমরা দেখেছি সবার হাতে মাথায় এই জাতীয় পতাকা এবং বড় আকারে একটি জাতীয় পতাকাকে কেন্দ্র করে তারা আসলে বসে স্লোগান দিচ্ছেন। এবং আপনি অবশ্যই টেলিভিশন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে লোকে লোকারণ্য। এবং একটু জানিয়ে রাখি যে মানিক মিয়া এভিনিউ থেকে যে ঢল শাহবাগ অভিমুখে যাত্রা দিয়েছে সেই ঢল কিন্তু এখনো থামেনি, সেই ঢল কিন্তু এখনো আসছে, অর্থাৎ যে জনস্রোত বলা চলে সেই জনস্রোতে পরিণত হয়েছে শাহবাগ মোড়। এবং ফার্ম গেট, কারওয়ান বাজার, বাংলা মোটর হয়ে যে যাত্রা সেই যাত্রাও কিন্তু অব্যাহত আছে, এবং এখনো মানুষজন সাধারণ মানুষ ছাত্র জনতা সবাই এখানে উপস্থিত হয়েছেন। এবং ঠিক 3টার দিকে দাফন সম্পন্ন হয়েছে শরীফ ওসমান হাদির, এবং তারপরেই যে এখানকার অবস্থান সেটি আসলে পূর্বেই ইনকিলাব মঞ্চ থেকে জানানো হয়েছিল এখানেই তারা অবস্থান করবেন, এখান থেকেই তাদের যেই পরবর্তী কর্মসূচি সেটি তারা ঘোষণা করবেন, এবং যেই পরবর্তী পথ পরিকল্পনা কিংবা তাদের আন্দোলন চলবে কিনা, তারা তাদের যে অবস্থান কর্মসূচি চলবে কিনা সেসব ঘোষণা করবেন। তবে যেটি আসলে আমরা দেখেছি যে ওসমান হাদির জানাজার পূর্বেও যখন কথা বলছিলেন ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তখনও বলা হয়েছে যে তারা এখানে শাহবাগ মোড়ে অবস্থান করবেন, এবং এখান থেকে তারা ওসমান হাদির যেই বিচার হত্যাকাণ্ডের বিচার সেটি আসলে তারা নিশ্চিত করতে চান এবং সরকারের প্রতি দাবি জানান সেই বিচার যাতে নিশ্চিত করা হয়। এবং যেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যে আততায়ীরা এখনও পলাতক আছে তাদের আইনের আওতায় এনে, এবং যেটি আসলে তারা বলছেন তারা আসলে যেটি জানতে পেরেছেন এবং বারবার কয়েকদিন ধরেই গণমাধ্যমে ফলাও করে প্রচার হচ্ছে যে প্রচার করা হচ্ছে যে ভারতে পালিয়ে গেছে যে আততায়ী যে গুলি করেছে তারা, তো সেই
যে এখানকার যে ছাত্র জনতা আছে তারা বলছে যদি হত্যাকারী ভারতে পালিয়ে যেতে থাকে, যে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে কিংবা যেভাবেই হোক ওখানকার যে হত্যাকারী যদি ভারতে পালিয়ে থাকে তাকে অনতিবিলম্বে দেশে ফিরিয়ে আনতে হবে এবং দেশে ফিরিয়ে এনে সবার সামনে অর্থাৎ সম্মুখে বিচার করতে হবে এবং হাদি হত্যার বিচার চান। এবং সে সঙ্গে আমরা দেখেছি যে ওসমান হাদির জানাজার পূর্বে তার বড় ভাই কথা বলছিলেন, সেখানেও তিনি তার পরিবার থেকে বলছিলেন যে তিনি আসলে তার কিছু চাওয়ার নাই দেশের কাছে, তার শুধু চাওয়া যে যারা আসলে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের যে বিচার, সুষ্ঠু বিচার নিশ্চিত করতে চান। এবং তিনি বলছিলেন যে তার পরিবারের পক্ষ থেকে শুধু বিচার নিশ্চিত করতে চান। এবং তিনি একটু তিনি বলছিলেন যে 7-8 দিন হয়ে গেছে এখনো যেই মূল আসামিরা গ্রেফতার হয়নি বা মূল আসামিদের এখনো ধরা ছোঁয়ার ভেতরে আনা যায়নি, এজন্যই আসলে তারা বলছিলেন। এবং একটু যদি জানিয়ে রাখতে চাই যে শরীফ ওসমান হাদি গত শুক্রবার অর্থাৎ 12 ডিসেম্বর গুলিবিদ্ধ হয় রাজধানীর বিজয়নগর এলাকায় এবং সেখানে গুলিবিদ্ধ হওয়ার পর তাকে জরুরি অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে হাসপাতালে নেওয়ার পর অস্ত্রোপচারের পরে অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় রাজধানীর এফআর কেয়ার হাসপাতালে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পরে 15 ডিসেম্বর নেওয়া হয় সিঙ্গাপুরে। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং চিকিৎসাধীন থাকা অবস্থায় চিকিৎসকরা যেটা বলছিলেন যে তিনি অত্যন্ত সংকটাপন্ন সময় পার করছেন, সেই অত্যন্ত সংকটাপন্ন সময় পার করার পরে সব শঙ্কা আসলে সত্যি প্রকাশ করে 18 ডিসেম্বর রাত 9:45 খবর আসে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেছেন শরীফ ওসমান হাদি। এবং তারপর থেকেই আসলে দেশে যেই শোকের ছায়া নেমে আসে এবং সেই সঙ্গে ক্ষোভ অর্থাৎ বিক্ষুব্ধ যে জনতা তারা আসলে ক্ষোভে ফেসে ওঠে, বিশেষ করে তার সহযাত্রী সহযোদ্ধা যারা আছে, বিশেষ করে গত জুলাই আন্দোলনে যারা তার কাঁধে কাঁধে মিলিয়ে যুদ্ধ করেছে এবং তার ইনসাফ কায়েমের বাংলাদেশের যেই স্বপ্ন যারা যেই তরুণরা দেখছেন তারা ক্ষোভে ফেসে ওঠেন এবং সেই ক্ষোভ প্রকাশ করছিলেন। তারপর থেকে তারা শাহবাগ ব্লকেট করে শাহবাগে অবস্থান করতে থাকে এবং শাহবাগ অবস্থান করে এখান থেকেও তারা তাদের শাহবাগ থেকে আসলে বলছিলাম এবং তার আগে আমরা একদম শরীফ ওসমান হাদির যে চিকিৎসা থেকে শুরু করে সবকিছুই আমরা এবং আজকে সকাল থেকে যখন হৃদরোগ ইনস্টিটিউট থেকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয় সেখান থেকে আবার হিমঘরে আনা হয় এবং তারপরে জানাজার জন্য জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হয়, সেসব আমরা আসলে সরাসরি সম্প্রচার করেছি। এবং তারপরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে জানাজা সম্পন্ন হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাধিস্থলে যে সমাহিত করা হয় ওসমান হাদিকে, সেসব আসলে আমরা দেখিয়েছি এবং সেই সরাসরি সম্প্রচারের মাধ্যমে আমরা চেষ্টা করেছি সবটুকু দেখানোর। এই মুহূর্তে শাহবাগ থেকেও আমরা সেটি আসলে দেখেছি যে এখানকার যে অবস্থান সেটি আমরা দেখানোর চেষ্টা করেছি। তো এই ছিল এখনকার মতো সবশেষ। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন।